যে জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে আছে এটা প্রতিষ্ঠিত। এখন আপনি করবেনটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন? যে জরাজীর্ণ বাস আছে ঢাকায় চলছে একেবারে মানহীন। ঢাকায় যেভাবে যত্র তত্র স্বেচ্ছাধীনভাবে অটোরিকশা চলছে এটা কোনো সভ্য নগরে চলতে পারে না। গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় কোনোভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ঢুকতে পারবে না। আমি এর আগেও বলেছি চাঁদা একটা আছে আর একটা চাঁদাবাজি আছে। চাঁদা যেটা তোলা হয় এই সেক্টরে সেখানে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা, অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে। আমি আবারও বলছি সেটা ফৌজদারি অপরাধ। বাস কাউন্টার, প্রতিষ্ঠিত বাস স্টেশন এর কোনো জায়গায় 1 টাকা ভাড়া বেশি নিয়েছে কারণ নজির কেউ দেখাতে পারবে না। কিছু প্রকল্প থেকে বেরিয়েও আসতে হবে, কোনো উপায় নাই। মানুষের সুফল পেতে শুরু করলে আজীবনই মানুষ বিএনপির সাথে থাকবে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল আহসান আছি আপনাদের সাথে। আপনারা জানেন যে বিএনপি সরকার দায়িত্বের 6 মাস প্রায় পূরণ হয়ে গেছে। 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন শেখ রবিউল আলম। আপনারা জানেন যে বাংলাদেশের যোগাযোগ খাতকে আমূল বদলানোর একটা প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছেন। এই 6 মাসে আসলে সাধারণ মানুষের প্রত্যাশার জায়গায় তিনি কতটা হাত দিতে পেরেছেন, আমরা সময় যেহেতু অল্প পরিবর্তনের কথা বলবো না, কিন্তু শুরুটা তিনি কীভাবে করছেন আমরা সেই জবাবগুলো তার কাছ থেকে জানবো। একই সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা 2034 সাল নাগাদ যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আমরা লক্ষ্য অর্জন করতে চাই বা বিএনপি অর্জন করতে চায়, সেই মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের করণীয় কী, আমরা সরাসরি অতিথির সাথে আলোচনায় চলে যেতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এটা ফিল করেন কিনা যে সম্ভবত ঢাকার গণপরিবহন ব্যবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নমানের, সবচেয়ে দুর্বল? যে জরাজীর্ণ যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে আছে এটা প্রতিষ্ঠিত। আপনি টেম্পু বলেন, ভ্যান বলেন, পিকআপ বলেন, বাস বলেন, ব্যাটারি চালিত, এখন রিক্সা, প্যাডেল চালিত, এখন ব্যাটারি চালিত হয়েছে। তারপর মানুষ কোনো সময় ঘোড়ার গাড়িতেও চলছে, সদরঘাটের এখনও পর্যন্ত ওটাও আছে। তো এই যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা একটা আধুনিক যোগাযোগ ব্যবস্থা ঢাকা মেট্রোপলিটন সিটিতে একটা জোরালো দাবি, জনগণের দাবি। এখন আপনি করবেনটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন? নিশ্চয়ই আমরা কয়েকটা জায়গাতে খুব গুরুত্ব দিয়েছি। যেমন ধরেন রুটগুলি প্রথমে আবার নতুন করে চিহ্নিতকরণ করা দরকার, এবং যে জরাজীর্ণ বাস আছে ঢাকায় চলছে একেবারে মানহীন সেইগুলি চিহ্নিত করা হয়েছে, আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে, আমরা করেছি। এখন সেটাকে আমরা ডাম্পিং স্টেশনে নিয়ে যেতে পারবো, আমরা সেটাকে স্ক্র্যাপ করতে পারবো। আমাদের স্ক্র্যাপ নীতিমালা নাই, স্ক্র্যাপ নীতিমালা আমরা করছি, আইন করছি এবং রিসাইকেলিংয়ের ব্যবস্থা করছি। এবং রিপ্লেসমেন্টেরও তো একটা প্রয়োজন আছে, যেহেতু জনগণের চাহিদাটা এখানে। আমরা আর ফসিল ফুয়েলের বাসকে উৎসাহিত করছি। আমি সেই প্রসঙ্গে আসবো। এর আগে আপনি অটোরিকশার কথা বলছিলেন, এটা ঢাকার জন্য এখন একটা বড় মাথা ব্যথার কারণ। হাইওয়েতে বা যেসব জায়গায় চলার কথা না সেসব জায়গায় নির্বিঘ্নে উঠে যাচ্ছে। এটার ব্যাপারে আপনার সিদ্ধান্তটা? ঢাকায় যেভাবে যত্র তত্র স্বেচ্ছাধীনভাবে অটোরিকশা চলছে এটা কোনো সভ্য নগরে চলতে পারে না। কোনো রাজধানী শহরে এভাবে অবাধে যাতায়াত করতে পারে না। তো তার একটা নীতিমালা দরকার, একটা বিধিমালা দরকার, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। এখন নিয়ন্ত্রণটা করার জন্য কি প্রক্রিয়া করা যায় সেটা নিয়ে সরকার কনসার্ন আছে, আলোচনা চলছে। আমরা প্রথম পর্যায়ে চাইব যে গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ এলাকায় কোনোভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ঢুকতে পারবে না। আবার যারা এখন জীবন জীবিকা হিসেবে এটা নিয়েছে তাদের সংখ্যাও কম না, তো তাদেরকে একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার অন্য যানবাহনের পর্যাপ্ত সুযোগও তৈরি করতে হবে, বাসের সংখ্যা বাড়াতে হবে, রুটগুলি রেশনালাইজ করতে হবে। তারপর ধরেন আমাদের মেট্রো রেল একটা চলমান, এমআরটি লাইন 6, সেটাকে আমরা প্রসারিত করে রামপুরা পর্যন্ত আগামী বছরের মধ্যে হয়ে যাচ্ছে। একই সাথে আমরা মেট্রো রেল লাইন 1 এবং লাইন 5 নর্থ সিদ্ধান্ত নিয়েছি, এবং যে প্যাকেজগুলি টেন্ডারে ছিল, স্থগিত ছিল, বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আবার চালু করেছি, এবং অল্প সময়ের মধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে আমরা এটাকে আবার বেগবান করছি। মানুষ যাতে ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে উঠে একটি বা দুটি বাহন অথবা একটি স্টেশন চেঞ্জ করে তার নির্দিষ্ট গন্তব্যে চলে যেতে পারে, এই অবাধ যাতায়াতের একটা নির্দিষ্ট রুট এবং সব 3 ধরনের ভেহিকেলের ফ্যাসিলিটিটা সে পায়। চতুর্থভাবে আবার অ্যাড করেছি ঢাকার চারিপাশে যে নৌ রুটগুলি আছে সেইগুলির সাথে আবার এটাকে যুক্ত করছি। অর্থাৎ নৌ এবং স্থলে এসে 4টি বাহনে আপনি অবাধে আপনার গন্তব্যে পৌঁছাতে যে পারবেন তার ব্যবস্থাপনা আমরা নিশ্চিত। ইলেকট্রিক বাসের কথা আপনি বলছিলেন, সম্প্রতি 200 বাস কেনার একটা
অনুমোদন আমরা দেখলাম নীতিগতভাবে হয়েছে, তো সেখানে একটা প্রশ্ন দেখলাম যে দরপত্র ছাড়াই সেটা কেনা হয়েছে। এটা কি কারণে? এটা তো স্বাভাবিক প্রক্রিয়াই করা হতো। এটা কি খুব বেশি জরুরি বা খুব দ্রুত আনতে চাই বিষয়টা না, এরকম? সেটা একটা আছে জরুরিভাবে প্রয়োজন। আর সব বেশি দরপত্র সব পার্সেসে লাগে না, আমার মনে হয় এটা একটু জানা দরকার। ডাইরেক্ট প্রক্রুটমেন্ট ডিপিএম আছে। আপনি এটা জানেন, ডিপিএম যেটাকে বলা হয়, এটা সরকার কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সরাসরি কেনে না, সরকার আরেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এটা আনতে পারে। তো যেহেতু আপনি যদি একটা প্রজেক্ট নেন এবং সেই প্রজেক্টের আলোকে ইন্টারন্যাশনাল টেন্ডার করেন, তাহলে আপনার এটা 1.5-2 বছর লেগে যায়। তো যেহেতু এক প্রচণ্ড ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, মানুষের প্রত্যাশা রয়েছে, তো আমরা পরবর্তীতে প্রায় 1400-র মতো বাস সরকার কেনার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সেগুলি প্রজেক্ট আকারে আসবে। আমরা যে কোয়ালিটিটা চাচ্ছি, যে সুবিধাগুলি চাচ্ছি, যে সার্ভিস চাচ্ছি, যে ধরনের আপনার মেইনটেনেন্স চাচ্ছি, চার্জিং স্টেশন বসাতে হবে, শুধু বাস আনলে হবে না জ্বালানির জন্য, সেটা আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে যারা দিতে পারে তাদের কাছ থেকে তারা কিনবে, সরাসরি যোগাযোগ মন্ত্রণালয় কিনবে না, বিআরটিসি কিনবে না। এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া, গ্রহণযোগ্য প্রক্রিয়া এবং ডিপিএম একটা প্রতিষ্ঠিত প্রক্রিয়া। 2001-2 সালে বেশ কিছু ভলভো বাস কেনা হয়েছিল ডাবল ডেকার, বিএনপির আমলেই। সম্ভবত 25 বছর সেটার একটা জীবনচক্র, লাইফ সাইকেল ছিল, কিন্তু আমরা অল্প কিছুদিন পরেই সেটা কিন্তু আর চলাচল করতে দেখিনি। তো অনেকেই বলছেন যে সেই বিআরটিসি বাসগুলোর মতো আবার ইলেকট্রিক বাসের পরিণতি হয় কিনা। আমরা কিন্তু ফসিল ফুয়েল নির্ভর, মানে ডিজেল বা নির্ভর গাড়ি বন্ধ করে দিচ্ছে না, আমরা ইভিতে ডাইভার্ট হচ্ছি এবং প্যারালালি আমরা একটা জায়গা করছি। তো সেখান থেকে আমাদের ইভিতে যাওয়ার যে সিদ্ধান্ত, সেটা অত্যন্ত বাস্তবসম্মত এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত। একটা কিছু নতুন করে শুরু করতে গেলে হ্যাঁ সেটা হয়, ছাড় দিতে হয়। তো সরকার সেখানে তাদেরকে অ্যাসিস্ট করছে এবং তারাও একমত হয়েছে। আপনি দেখবেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকা শহরে বাস চলাচলে শৃঙ্খলা ফিরে আসছে, নিরাপদ হচ্ছে, মনোরম পরিবেশ যাত্রীরা পাচ্ছে এবং যে কোনো স্টেশন থেকে আরেক স্টেশনে যাওয়ার যে অবাধ একটা যাতায়াত, সেটা তারা ফিল করবে। আমরা সেই প্রত্যাশা করি। বিআরটি প্রকল্পটা সম্ভবত আপনার এখন দুশ্চিন্তার বড় একটা জায়গা। আমরা শুনেছি যে সেই প্রকল্পটা থেকে সরকার সরেও আসতে চায়, কিন্তু আমরা তো অলরেডি বিপুল অঙ্ক ওখানে খরচ করে ফেলেছি, কিছু ইনফ্রাস্ট্রাকচারও দাঁড়িয়ে গেছে। তো এটা নিয়ে আসলে সবশেষ অবস্থানটা কি আপনাদের? না, আগের থেকে এই প্রকল্প মুখ থুবড়ে পড়েছে, অকেজো হয়ে গিয়েছে। যে সরকার এই প্রকল্পটা নিয়েছিল, ফ্যাসিস্ট সরকার, তারা এটা ছিল একেবারে একটা অদূরদর্শী সিদ্ধান্ত, অর্থের অপচয় এবং জনদুর্ভোগের একটা প্রকল্প, সবাই বলেছে। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমিও বলছি, কারা নিয়েছে, কী কারণে তাদের সাজা হওয়া উচিত ছিল। যারা নিয়েছে ব্যক্তি এবং ক্ষুদ্র স্বার্থে লাভবান হওয়ার জন্য নিয়েছে। বিআরটি প্রকল্প এখন যে অবস্থা, 2800 কোটি টাকা ইতিমধ্যে সরকার ব্যয় করেছে। বিভিন্ন পর্যায়ে 3 ধরনের মতামত আছে। এক ধরনের মতামত বিশেষজ্ঞদের, এটি ভেঙে অপসারণ করতে হবে, ভাঙতে 800 কোটি টাকা লাগবে, অপসারণ করতে 2 বছর লাগবে। ইতিমধ্যে আপনি 3200 কোটি টাকা খরচ করেছেন। আরেকটা মতামত হচ্ছে বিআরটি যে সুবিধা, ওইটা রেখেই এটাকে চালু করা যায়, 6 থেকে 800 কোটি টাকা ব্যয় করে পরিপূর্ণ সুবিধা যদি আপনি নাও পান, কার্যকরভাবে এটা চালানো সম্ভব এবং তার থেকে দেশ লাভবান হবে। আরেকটা কথা মতামত আছে, এটা ভাঙাও যাবে না, বিআরটির সুবিধা পাওয়া যাবে না। তারা বলছে এটা এক্সপ্রেস ওয়ের সুবিধা নিশ্চিত করা যেতে পারে। 3 ধরনের বক্তব্য আমরা আমলে নিয়ে বিশ্লেষণ করে চিন্তা ভাবনা করে কাছাকাছি হয়তো উইদিন 1 মান্থের মধ্যে আসবো, এটা কি থাকবে কি থাকবে না। প্রাইম মিনিস্টার ওটা জ্ঞাত আছেন, তিনিও 2 বার উদ্যোগী নিয়ে আমাদেরকে নিয়ে বসেছেন। আমাকে যদি এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে বলতে বলেন, আমার কাছে সবার উপস্থাপনার মধ্যে একটা উপস্থাপনা বেশ গ্রহণযোগ্য মনে হয়েছে, সেটি হচ্ছে এক্সপ্রেস ওয়ের সুবিধাটা নিশ্চিত করা। তাতে যেটা হবে, বিআরটির আমাদের যে বাস ছিল বিশেষ ধরনের বাস, তার রাইট সাইডটা ওপেন হবে। আমরা যদি রাইট এবং লেফট বোথ সাইড ওপেন করা বাস আনতে পারি, তাতে বাস প্রতি মনে হয় 1.5 থেকে 2 লাখ বেশি খরচ হয়। তাহলে আমরা এটাকে একটা এক্সপ্রেসওয়ের সুবিধা দিয়ে চালাতে পারি। এটা এমনও হতে পারে তার জন্য টোল চার্জ করা যেতে পারে, তাহলে সরকারের একটা সুবিধা আয় হলো। আবার এমনও হতে পারে যে না, প্রাথমিক পর্যায়ে এটা ওপেন করে দিতে পারবে, কিন্তু শুধু তাদের জন্য যারা গাজীপুরের ওই অংশটা ক্রস করে চলে যেতে চায়। তাহলে মানে এটা এক্সপ্রেসওয়ের সুবিধাও আপনি পেতে পারেন। 500-600 কোটি টাকা ব্যয় করে এটার সুফল পাওয়া সম্ভব। আমরা সেই দিকেই যাচ্ছি বলে আমি আপাতত আপনাকে এতটুকু আশ্বস্ত করি। সড়ক পথে চাঁদাবাজি আছে কি না,
এটা একটা মানে খুবই আলোচিত প্রশ্ন। একজন মন্ত্রী হিসেবে আপনি এটা কি মনে করেন? আমি এর আগেও বলেছি, চাঁদা একটা আছে আর একটা চাঁদাবাজি আছে। চাঁদা কিছু আছে, সেটাকে কোনো কোনো সময় চাঁদাবাজি বলা হয়, আবার চাঁদাবাজি যেটাকে বলা হয় সেখানে একটা ছোট্ট বৈধতা দিয়ে ব্যাপক হারে টাকা কালেকশন করা হয়, সেটাকে আমি চাঁদাবাজিই মনে করি। চাঁদা যেটা তোলা হয় এই সেক্টরে, সেখানে একটা বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়। আমি আবারও বলি, আমি সেটা বন্ধ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনকে, পৌরসভাকে ডেকে, অর্থাৎ এলজিআরডি মন্ত্রী, তার সচিব এবং মেয়র মহোদয়কে ডেকে বলেছি যে বাস স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ড পর্যন্ত যাবে, পথে কোনো টাকা কালেক্ট করা যাবে না। আমি প্রশ্নটা এই কারণে করলাম যে যেহেতু এই পরিবহন ব্যবস্থার সাথে আমাদের নিত্যপণ্যের বাজারের একটা সরাসরি সম্পৃক্ততা আছে এবং বড় একটা অভিযোগ আছে যে এই কারণেই আমাদের দামটা বেড়ে যায়। এই 6 মাসে আপনি সেই জায়গাটা নিয়ন্ত্রণ করে বাজারটাকে স্বাভাবিক সাপ্লাই চেনের মধ্যে আনতে পেরেছেন। তো আমার মন্ত্রণালয়ে কোনো ধরনের অনৈতিক কাজের কোনো প্রশ্রয় রাজনৈতিকভাবে নেই, মন্ত্রণালয়ের ব্যবস্থাপনার জায়গা থেকে নেই। যারা এরকমই নিগৃহীত হচ্ছেন অথবা অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে, আমি আবারও বলছি সেটা ফৌজদারি অপরাধ। প্রশাসনে যাক, আমাকে জানাক, আইনগত ব্যবস্থা যা যা নেওয়া দরকার তা নিতে আমরা বদ্ধপরিকর। আমরা নিজেরা কয়েকটা রুট একটু অ্যানালাইসিস করে দেখেছি। ঢাকা থেকে দূরপাল্লার বাসে যে ভাড়াটা নেওয়া হয়, সরকারের তো একটা নির্ধারিত ফি আছে, এর বাইরে টোল আছে বা অন্যান্য খরচ আছে, তুলনামূলকভাবে ভাড়াটা এখনও পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। সেই জায়গাটায় আপনারা কি একটু, যেহেতু এটা সাধারণ মানুষের সাথে একেবারেই সম্পৃক্ত বিষয় এবং এখানে কমলে সাধারণ মানুষই স্বস্তিটা পাবে, আপনি ওই জায়গাটা একটু নজর দিচ্ছেন কিনা? না, নজর তো আছে। আমাদের তো ভাড়া নির্ধারণ করা আছে এবং এর আগে যেটা ছিল না, নৌপথে ভাড়া নির্ধারণ করেছি, সড়ক পথে নির্ধারণ করেছি। তেলের দাম বাড়ালে সবাই বলেছিল যে ন্যায্য হয়ে 23 পয়সা বাড়ে। আমি বার্গেনিং করে 5-7টা মিটিং করে মাত্র 11 পয়সা বাড়িয়েছি, মাত্র 11 পয়সা। সেটা বাস্তবায়নটা আসলে প্রকৃত অর্থে হচ্ছে কিনা সেটাই হচ্ছে আমার প্রশ্ন। ধারণা। বাস কাউন্টার, প্রতিষ্ঠিত বাস স্টেশন এর কোনো জায়গায় 1 টাকা ভাড়া বেশি নিয়েছে কারণ নজির কেউ দেখাতে পারবে না। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সম্পর্কে আপনাদের অবস্থানটা কি? আপনি জানেন যেটা আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে। জেনারেলি আমরা যে কোনো সময় যত্রতত্র মেগা প্রকল্প গ্রহণ করতে চাই না। আমরা মনে করি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের চেয়েও 18 কোটি মানুষের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মদক্ষতাটাই হলো বেশি সম্পদ হবে। অ্যাট দ্য সেম টাইম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও হবে। তো পদ্মা ব্যারেজ ইতিমধ্যে আপনি জানেন পাস হয়ে আমরা কার্যকর। তিস্তা ব্যারেজও আমরা চালু করতে চলেছি। ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে আমরা বাস্তবায়ন করতে চলেছি। 3টি বা 4টি বড় প্রকল্প ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। পদ্মা দ্বিতীয় সেতু আমাদের নির্বাচনী ইশতেহারে আছে। এটার ফিজিবিলিটি স্টাডি এর আগে হয়েছিল। ফিজিবিলিটি স্টাডিটা আবার যাচাই বাছাই আমরা করছি। তবে এই প্রকল্পগুলি বাস্তবায়নের পর আমার মনে হয় যে সব প্রকল্পকে একসাথে করতে পারবেন না। তো সেই জায়গায় আবার ইন্টারন্যাশনাল রেটও বেড়েছে। এখনকার আগে আমরা যে অল্প সুদে যে ঋণটা পেতাম সেটা কিন্তু এখন আর নাই, অনেক বেড়েছে। আবার অনেক প্রকল্প আছে যেখানে বিগত দিনের অনিয়ম, দুর্নীতি, দীর্ঘসূত্রিতার কারণে সেই প্রকল্পের কন্ট্রাক্টর ভেঙে গিয়েছে, অর্থায়নও অনিশ্চিত হয়ে পড়েছে। সেরকম কিছু প্রকল্প আমাদেরকে চালাতে হচ্ছে। সব কিছু মিলিয়ে পদ্মা দ্বিতীয় সেতু এটা আমাদের নির্বাচনী অঙ্গীকারে আছে, ইশতেহারে আছে। এই মেগা প্রকল্পগুলির পর ধারাবাহিকভাবে ওটা তো আমরা মনোযোগ রাখবো। রেল আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। রেল লোকসান কেন করে? আমরা তো রেলে জায়গা পাই না, এত বেশি টিকিট সেল হয়ে যায়, মানুষ দাঁড়ানোর জায়গা নেই, কিন্তু তারপরে লোকসান। অব্যবস্থাপনা কিছুটা আছে। দ্বিতীয় রয়েছে আমাদের রেলটা সেই 1930, 40, 50 সালের, এর মেইনটেনেন্স ব্যয়ও অনেক বেশি। আমি ইংল্যান্ডে যে শুনেছি তাদের রেলও লাভবান না। ইন্ডিয়ান রেলওয়ে তো লাভবান। ইন্ডিয়ান এবং চাইনিজ রেল কিছুটা লাভবান, সামান্য। এবং রেলের এই লাভটা আসে হচ্ছে ফ্রেইট ক্যারি করে, যাত্রী বহন করে কোনো রেল লাভবান না। আমরা দায়িত্ব নেওয়ার পর এই 6 মাসের মধ্যে প্রায় আপনি জানবেন যে 221 কোটি টাকা গতবারে আয় বাড়িয়েছি, অর্থাৎ লোকসান 221 কোটি টাকার মতো কমেছে। এটা আপনি দেখেছেন। এটা পর্যায়ক্রমে কমিয়ে আনার জন্য আমরা কিছু ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা ফ্রেইট ট্রেড ক্যারিটা যদি একটু বেশি করতে পারি, কার্গো, তো সেই ক্ষেত্রে ঢাকা চিটাগাংয়ে অনলি ওয়ান ওয়ে, রেলের বরাদ্দও কিন্তু খুব বেশি না। বিগত দিনের সরকার আমার জানা মতে 2,63,000 কোটি টাকা রেলে ব্যয় করেছে, কাগজে কলমে ব্যয় করেছে। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর 40,000 কোটি টাকারও কাজ খুঁজে পাইনি, লুটপাট হয়েছে।
আমি আশা করছি যে রেলের একটা ব্যাপক পরিবর্তন, বিশেষ করে সার্ভিসের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে মানুষ নিশ্চিত। ভারতের সাথে রেল, নৌ এবং সড়ক যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে কোনো পরিকল্পনা আছে কিনা? আমরা কোনো রাষ্ট্রের সাথে বিশেষ গুরুত্ব অথবা কম গুরুত্বের মধ্যে নেই। আমরা চাই যেখানে বাংলাদেশের স্বার্থ আছে, যে যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করলে অথবা যে বাণিজ্য অথবা যে সম্পর্ক বাংলাদেশের স্বার্থে হবে, আমরা সেটা করতে চাই। ভারতের সাথে জানেন যে আমাদের মৈত্রী ট্রেনের মাধ্যমে যোগাযোগটা ছিল, 5ই আগস্টের পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায়। প্রত্যেক বছর দ্বিপক্ষীয় একটা মিটিং হতো, একবার ভারতে হলে পরের বার বাংলাদেশে হতো। মাঝখানে 3 বছর এটা হয়নি। তো সেটা ভারতের পক্ষ থেকে আবার এই বসার জন্য চিঠি লেখা হয়েছে, আমরাও সেটা সম্মতি জানিয়েছি, পরবর্তী মিটিংটা বাংলাদেশে হবে। তো সেখানে রেল যোগাযোগের ক্ষেত্রে যে সমস্ত সম্ভাবনা আছে সেটা উভয় দেশের স্বার্থে নিশ্চয়ই উভয় দেশ খুঁজবে এবং সেটা চালু হবে। আবার যেখানে আমাদের স্বার্থ থাকবে না, আমরা লাভবান হব না, আমার যাত্রী সেবা পাবে না, আমার রেল লাইন প্রতিষ্ঠিত হবে না, প্রসারিত হবে না, নিশ্চয়ই সেখানে আবার আপনার আপত্তি থাকবে অথবা দ্বিমত থাকবে অথবা ধরেন অনীহা থাকবে। রাইট। আমার একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, 3 মন্ত্রণালয় মিলিয়ে এডিপিতে আপনাকে এবার 44,388 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সড়ক, রেল এবং নৌ মিলে। কিন্তু সবশেষ অর্থ বছরে আমরা যদি এই 3 মন্ত্রণালয়ের এডিপির ব্যয়টা দেখি, 27,315 কোটি টাকা। আপনি কোন মেকানিজম দিয়ে চলতি অর্থ বছরে 38% বেশি ব্যয় করতে পারবেন? অন্তর্বর্তীকালীন সরকারের এডিপি বাস্তবায়নের হারকে দিয়ে নির্বাচিত সরকারের এডিপি বাস্তবায়ন তুলনা করা যাবে না। যে সমস্ত বরাদ্দ আছে এই খাতগুলিতে আমাকে দেওয়া হয়েছে, আমার মন্ত্রণালয়গুলিকে, সেই খাতগুলি প্রতিষ্ঠিত জনবান্ধব প্রকল্প। অতএব এই এডিপি আমার বিশ্বাস যে এর আগে যত সরকার ছিল তার চেয়ে আমরা সফলতার সাথে বাস্তবায়ন করব এবং অপচয় রোধ করে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এই এডিপি বাস্তবায়ন করার সক্ষমতা আমাদের আছে। কয়েকটি জায়গায় কিছু কিছু প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে কিছু কিছু প্রতিষ্ঠান তারা নিজেদেরকে সরিয়ে নিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আবার ক্যান্সেল করে নতুন আপনার কন্ট্রাক্টর, পিডি এইগুলি একটু সিলেক্ট করার ক্ষেত্রে একটু হয়তো সময় কালেক্ষেপণ হতে পারে। আমরা সেই প্রত্যাশা করি। কিছু প্রকল্পের বিদেশি ঋণ আপনার মন্ত্রণালয়ের ঘাড়ে আছে, কয়েকটা প্রকল্পেই আছে। নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনার অবস্থানটা কি? সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা, আমরা ঋণ নিতে চাই না, আমরা প্রকল্প বাস্তবায়ন করতে চাই পিপিপি পদ্ধতিকে প্রাধান্য দিয়ে, অর্থাৎ সরকার এবং বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন হবে। প্রকল্প থেকে জনগণ কম হারে ট্যাক্স দেবে, অধিকারে সুফল পাবে, আর যারা অর্থায়ন করবে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক হারে, ন্যায্য হারে সুবিধাটা পাবে। কিন্তু আমরা জনগণের উপর ঋণের ভার চাপিয়ে দিতে আর চাই না। আমরা চাই অর্থায়নটা হোক পিপিপি পদ্ধতিতে। বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে 2006 সালে মাথাপিছু ঋণ ছিল 4,500 টাকা, এখন হয়েছে 1,75,000 টাকা পার পার্সন। তো এখানে আমরা আর যেতে চাই না, আমরা ঋণ বাড়াতে চাই না, আমরা নিজস্ব অর্থায়নে যেটুকু আছে ততটুকু করতে চাই, বাকি প্রকল্পগুলি পিপি মডেলে আমরা উৎসাহিত করছি। তো যেগুলি ওয়ার্ল্ড ব্যাংকের আছে, এডিবির আছে, এআইবির আছে, সেগুলি হয়তো আমাদের কন্টিনিউ করতে হবে, আমরা সেটা কন্টিনিউ করব। সেখানে আবার ঋণের সুদ বাড়ানোর প্রপোজাল আছে, তো সেটাকেও ম্যানেজ করতে হচ্ছে। আবার প্রকল্পের দীর্ঘসূত্রিতা বিগত সরকারের সময় ছিল, সেটাকেও আবার মাঝপথে মুখ থুবড়ে পড়েছে, সেটাকে আবার চালু করতে হচ্ছে। কিছু প্রকল্প থেকে বেরিয়েও আসতে হবে, কোনো উপায় নাই। তারেক রহমানের যে 5 বছর, এটা তিনি যে মিশন, যে ভিশন এবং যে প্রক্রিয়ায় তিনি রাষ্ট্র ব্যবস্থাপনা ঢেলে সাজাচ্ছেন, আমার বিশ্বাস মানুষের সুফল পেতে শুরু করলে আজীবনই মানুষ বিএনপির সাথে থাকবে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো 71 টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।